আজ থেকে প্রায় 100 মিলিয়ন বছর আগে পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। তখন পৃথিবীতে এক প্রকার ভয়ঙ্কর জানোয়াররা রাজত্ব করছিল, ডাইনোসরস। একটি ডাইনোসরের উচ্চতা একটি বিল্ডিং এর থেকে উঁচু হতো। তাছাড়া এরা প্রায় 90 কিমি পার আওয়ার স্পিডে ছুটতে পারত। আর এরা প্রায় 170 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটলো যার কারণে এই জানোয়াররা একেবারেই লুপ্ত হয়ে গেল পৃথিবী থেকে। ঠিক কি ঘটেছিল সেদিন, কিভাবেই বা ঘটেছিল, চলুন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হার্টি ফ্ল্যাশ। আমি নন্দিনী। আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাইনোসরসের মিস্ট্রি নিয়ে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। $85 million years ago, dinosaurs dominate the landscape. It took a cosmic catastrophe to end their reign. ডাইনোসরস নামটি এসছে গ্রিক শব্দ ডিনিয়াস ও সেরাস থেকে। ডিনিয়াস শব্দের অর্থ হলো টেরিবল আর সেরাস শব্দের অর্থ হলো লিজার্ড। টেরিবল লিজার্ড, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ভয়ঙ্কর টিকটিকি। 1841 সালে প্রথম যখন ডাইনোসরসের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়, তারপরে রিচার্ড ওয়ান নামে একজন বিজ্ঞানী প্রথম ডাইনোসর নামটি প্রয়োগ করেন। এখনো পর্যন্ত প্রায় 1000টিরও বেশি ডাইনোসরসের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে। তার মধ্যে প্রায় 900টিরও বেশি প্রজাতির খোঁজ মিলেছে। জীবাশ্মগুলির মধ্যে সব থেকে পুরনো জীবাশ্ম আজ থেকে প্রায় 200 থেকে 240 মিলিয়ন বছর আগেকার পুরানো একটি জীবাশ্ম, যেটি পাওয়া গিয়েছে আফ্রিকাতে। কিভাবে লুপ্ত হয়েছিল সেটা জানার আগে আপনাদেরকে জানতে হবে তখন পৃথিবীর পরিবেশ কেমন ছিল। তখন পৃথিবীতে মহাদেশের কোনো ভাগ ছিল না। তখন সমস্ত মহাদেশগুলি মিলিতভাবে ছিল। একে বলা হতো প্যানজিয়া। আর প্যানজিয়ার চারপাশ ছিল খুবই রুক্ষ, মানে খরা অঞ্চল। তখন খুব কম বৃষ্টিপাত হতো। আর এই সময়টাকে বলা হয় ট্রায়াসিক পিরিয়ড। এই সময়েই ডাইনোসরসরা বিবর্তনের মাধ্যমে আসতে শুরু করেছিল। এরপরে প্রায় 200 মিলিয়ন বছর আগে ট্রায়াসিক পিরিয়ড শেষ হতে শুরু করে। এই সময় পৃথিবীতে অনেক পরিবর্তন আসে। প্যানজিয়াও ভাঙতে শুরু করে। এই সময় যত কোল্ড ব্লাডেড রেপটাইলস ছিল তারা কিন্তু লুপ্ত হতে শুরু করে, কারণ এই সময়টাতে তারা একেবারেই সারভাইভ করতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্ম ব্লাডেড রেপটাইলস যেমন ডাইনোসরস, ক্রোকোডাইল, টার্টলস, আর্লি ম্যামলস এরা কিন্তু সারভাইভ করে যায়। আর এই সময়টাতেই ট্রায়াসিক পিরিয়ড শেষ হয় এবং জুরাসিক পিরিয়ড শুরু হয়। এই পিরিয়ডে বিবর্তনের ফলে ডাইনোসরসদের উচ্চতা বাড়তে থাকে। এই সময়ের কিছু ডাইনোসরাস হলো টাইটানোসরাস, ব্রন্টোসেরাস, ব্রাকিওসেরাস, ডিপ্লোডকাস ও স্ট্যাগোসেরাস। এই পিরিয়ডে ফ্লাইং ডাইনোসরসও দেখা যেত, আর এদের নাম দেওয়া হয়েছে আর্কিওট্র্যাক্স। জুরাসিক পিরিয়ডের পরের পিরিয়ড হলো ক্রিটেসাস পিরিয়ড। এই পিরিয়ডে অনেক ধরনের ডাইনোসরাস দেখা যেত, যেমন র্যাপটার্স, আর্মার্ড ডাইনোসরাস, হার্বিভোরাস ডাইনোসরাস, কার্নিভোরাস ডাইনোসরাস, টাইটেনোসরাস, আর্জেন্টিনোসরাস, টি-রেক্স এবং আর্নিথোমিমিটস। এদের মধ্যে টি-রেক্স ছিল সবচেয়ে ভয়ানক জানোয়ার, আর আর্নিথোমিমিটস অনেকটা অস্ট্রিচের মতো দেখতে ছিল। এই যুগে এদের কোনো কম্পিটিটর ছিল না। এই সময়টাতে এরা খুব ভালোভাবেই রাজত্ব করেছিল পৃথিবীতে। কিন্তু এরপর আসে সেই দিন যেদিন পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল একটি বড় আকারের অ্যাস্ট্রয়েড, যার সাইজ ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার এবং যার স্পিড ছিল প্রায় 30 কিলোমিটার পার সেকেন্ড, এবং এটি আছড়ে পড়েছিল মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলাতে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে, এবং যে স্থানে অ্যাস্ট্রয়েডটি আছড়ে পড়েছিল পরবর্তীকালে সেই স্থানে সপ্তম আশ্চর্যের মধ্যে
অন্যতম চিচেন ইৎজা নির্মাণ করা হয়েছে। অ্যাস্ট্রয়েডটির এনার্জি হিরোশিমা নাগাসাকিতে ব্লাস্ট হওয়া পারমাণবিক বোমার থেকে প্রায় 1 বিলিয়ন গুণ বেশি ছিল। এটি ব্লাস্ট হওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিল এবং চারপাশের জমি গরম হয়ে গেছিল এবং গরম ধুলো বৃষ্টির মতো ঝরে পড়ছিল। এর ফলে ছোট ছোট প্রাণীরা সারভাইভ করার জন্য কিছু প্রাণী গর্তের মধ্যে, কিছু প্রাণী গুহার মধ্যে এবং কিছু প্রাণী জলে চলে গেছিল। এরপর শুরু হয় অ্যাসিড বৃষ্টি, দাবানল, সুনামি ও ভূমিকম্প। এরপরে পুরো পৃথিবী ধুলো স্তরে ঢেকে গেছিল এবং 1 বছর পর্যন্ত সানলাইট ব্লক হয়ে গেছিল। এই কারণে গাছপালারা ফটোসিনথেসিস করতে পারছিল না, যার ফলে গাছপালা সব মরতে শুরু করে। হার্বিভোরাস যেসব ডাইনোসরস ছিল তারা কিন্তু আস্তে আস্তে খাবারের অভাবে লুপ্ত হতে শুরু করে। এরপর কার্নিভোরাস ডাইনোসরসরা খাবারের অভাবে লুপ্ত হতে শুরু করে। এরপর বেঁচে ছিল কিছু মামলস, লিজার্ড, টার্টলস এবং কিছু পাখি, যারা ডাইনোসরস থেকে সৃষ্টি হওয়া ফাঙ্গাস খেয়ে বেঁচে ছিল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কি করে জানা গেল যে পৃথিবীতে অ্যাস্ট্রয়েড আছড়ে পড়েছিল এবং ওই জায়গাতেই আছড়ে পড়েছিল? এর উত্তরে আমি আপনাদের বলতে পারি, এর পেছনে ইরিডিয়াম নামক একটি রেয়ার ম্যাটেরিয়ালের কৃতিত্ব রয়েছে। সায়েন্টিস্টরা যখন ইরিডিয়াম খুঁজে পেয়েছিল মেক্সিকোর ওই জায়গায়, তখন তারা চিন্তা করছিল যে এটি তো পৃথিবীর রেয়ার ম্যাটেরিয়াল, তাহলে এই জায়গাতে এত বেশি পরিমাণে ইরিডিয়াম রয়েছে কিভাবে? আর একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি যে অ্যাস্ট্রয়েডের মধ্যেই কিন্তু ইরিডিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এরপর সায়েন্টিস্টরা যখন ইরিডিয়ামের ডেটিং করে, তখন তারা বুঝতে পারে যে এই ইরিডিয়ামগুলি আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগেকার, মানে যখন অ্যাস্ট্রয়েডটি আছড়ে পড়েছিল তখনই ইরিডিয়ামগুলো চারপাশে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনা শোনার পর আপনারা ভাবতেই পারেন যে এর পরে কি পৃথিবীতে অ্যাস্ট্রয়েড আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে? এরপর কি তাহলে মানুষও লুপ্ত হয়ে যাবে? এর উত্তরে আমি বলি যে এখন কিন্তু প্রযুক্তিবিদ্যা অনেকটাই উন্নত হয়েছে। নাসা এবং আর যেসব স্পেস এজেন্সিগুলো রয়েছে তারা কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসা অ্যাস্ট্রয়েড গুলিকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। এমনকি 2022 সালের সেপ্টেম্বরে নাসা কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি অ্যাস্ট্রয়েডকে তার দিক বদলে দিতে সক্ষম হয়েছে। ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগলো কিনা অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। আর আরো এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে।